আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা ওয়ার্কশিটে কিন্তু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের একটা পার্ট করছিলাম, তাই না? তো ওই পার্টটাই এইখানে, মানে ওয়ার্কশিট তো অনেক বড় জিনিস, এটা একটু ছোট আর কি। ওয়ার্কশিটে তো 10টা ইয়ে করতে হয়, বাট এখানে শুধুমাত্র প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটটা করতে হবে। ঠিক আছে। সো এখানে আমি নিয়মগুলো দিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, বাট নিয়মগুলো আপনারা পড়বেন। অলরেডি আমরা এই বিষয়টা জানি যে কিভাবে এগুলো করতে হয়। হ্যাঁ, মানে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা কিন্তু জানি। এখানেও অ্যাডজাস্টমেন্ট করে তারপর হচ্ছে আমাদের প্রিপেয়ার করতে হবে। তো এখানে যেটা করতে বলবে তা হচ্ছে 3টা আইটেম করতে বলবে। একটা হচ্ছে প্রফিট আর লস অ্যাকাউন্ট, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। এই 3টা করতে বলবে পরীক্ষায়। ঠিক আছে। তো এই 3টা আমাদেরকে কিন্তু করতে হবে পরীক্ষার সময়। তো আমি এখানে অলরেডি কিন্তু আপনারা করছেন এটা, এখন এটা আর কি বড় আকারে করতে হবে। যেমন প্রফিট আর লস অ্যাকাউন্টের কাঠামো হচ্ছে, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে নেট ইনকাম বের করা। সাধারণত আমরা জানি নেট ইনকাম বের করা সূত্র কি, কোনো জিনিসের যদি কোনো ব্যবসা যদি আপনি ইনকাম বের করতে চান, নেট প্রফিট, ঠিক আছে, তাহলে কি হয় যে রেভিনিউ থেকে, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স গুলো বাদ দিলে, ঠিক আছে, এক্সপেন্স গুলো বাদ দিলে আমাদের হচ্ছে প্রফিট বের হয়, তাই না? এটা তো আমরা সবাই জানি। তো রেভিনিউর মধ্যে আমরা জানি অনেক, রেভিনিউ মানে হচ্ছে ব্যবসার আয়। ব্যবসার সেলস। আয়গুলো হচ্ছে রেভিনিউ। যেমন আপনার সেলস হচ্ছে সবচেয়ে বড় রেভিনিউ, ঠিক আছে, সেলস রেভিনিউ। ওকে। আর এক্সপেন্স হচ্ছে ব্যয়গুলো। এই ব্যয়গুলোর মধ্যে বিভিন্ন রকমের ভাগ আছে। ঠিক আছে কি, এগুলোকে বলা কিছু আছে অপারেটিং প্রফিট, সরি অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আছে কিছু, আর কিছু আছে আপনার নন অপারেটিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, অপারেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ও অপারেটিং এর মধ্যে, অপারেটিং এর মধ্যেই থাকে দুই ভাগ থাকে, একটা হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যাঁ। তো অপারেটিং এক্সপেন্স কাকে বল? ব্যবসা পরিচালনা করতে গিয়ে আপনার যে খরচগুলো হয়, যে দোকানের ভাড়া, তারপর হচ্ছে স্যালারি, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, অন্যান্য এক্সপেন্স গুলো। আর নন অপারেটিং ইনকাম হচ্ছে, এগুলো সাধারণত আপনার ব্যবসা পরিচালনার সাথে সম্পর্কিত না। যেমন ধরেন সুদ ব্যয়, ঠিক আছে, সুদ, সুদ ব্যয় তো ধরেন আপনার এটা তো নন অপারেটিং, কারণ এটা তো আপনার ব্যবসা পরিচালনার অংশ না। এটা হচ্ছে আপনি টাকা ইউজ করছেন, টাকা ব্যবহার করছেন, তার উপরে সুদ দিতেছেন, এটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। তারপরে আরো কিছু এক্সপেন্স আছে, যেমন আপনার ব্যাংকের ক্ষেত্রে যেমন প্রভিশন রাখে, সবাই প্রভিশন রাখে। ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে প্রভিশন রাখা হচ্ছে লোনের উপরে। আর অন্যান্য যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা নন ব্যাংকিং, নন ব্যাংকার প্রতিষ্ঠানগুলো, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, এরাও প্রভিশন রাখে, কিন্তু এরা প্রভিশন রাখে কার উপরে? অ্যাকাউন্টস রিসিভেবল উপরে রাখে, দেনাদার উপর রাখে। আর ব্যাংক রাখে লোনস এন্ড অ্যাডভান্সের উপরে। এটাও একটা নন অপারেটিং এক্সপেন্স। আর এটা হচ্ছে যে ট্যাক্স। ট্যাক্স তো আপনাকে দিতেই হবে। আপনি ইনকাম, নেট ইনকাম বের করতে গেলে আপনাকে লাস্টে ট্যাক্স বাদ দিতে হবে, কারণ সরকারের টাকা বাদ দিয়ে বাকি যা থাকে সেটা হচ্ছে আপনার ব্যবসার প্রফিট। সুতরাং আমরা আগের ওই স্ট্রাকচারটা রিভিউ করি। যেমন দেখেন সেলস রেভিনিউ, প্রথমে আমরা যখন প্রফিট প্রফিট আর লস অ্যাকাউন্ট করবো, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনকাম বের করা, মানে নেট প্রফিট বের করা। শুরুতে আমরা কি আয় করলাম, হ্যাঁ, আমাদের আচ্ছা। রেভিনিউ মানে আচ্ছা, আমাদের প্রাপ্তিগুলো আমরা বলেন তো। প্রথম, যে আমরা কত, আমাদের রেভিনিউ, আমাদের প্রাপ্তিগুলো আমরা প্রথমেই করব। তারপরে সেখান থেকে আমরা খরচগুলো বাদ দেবো, আমাদের আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বাদ দিব। তো আয়ের মধ্যে সবচেয়ে বড় আয় হচ্ছে সেলস। ঠিক আছে। এখন ধরেন সেলস আমি করলাম, সেলস থেকে আমার বাদ যাবে কি কস্ট অফ গুডস। সেলস মানে হচ্ছে আমি যেই দামে সেল করছি, যখন আমি 100 টাকা দিয়ে 100 টাকা আমি সেল করেছি। আর কস্ট অফ গুডস হচ্ছে ওই পণ্য
অ্যাকোয়ার করতে বা পারচেজ করতে আমার কত ব্যয় গেছে। আমি 100 টাকা সেল করছি, কিন্তু ওই পণ্য কিনতে আমার খরচ গেছে 60 টাকা। এই দুইটা ডিফারেন্স হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট মানে মোট লাভ। মোট লাভ এখান থেকে এখনো আপনার সেলিং অ্যাডমিনিস্ট্রেশন অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দেওয়া হয়নি। তারপরে আমরা বাদ দিব হচ্ছে অপারেটিং এক্সপেন্স, মানে ব্যবসা পরিচালনা করতে যেই ব্যয়গুলো হয়। শোনেন, আপনাদেরকে যে শীটটা দিচ্ছি না, ওই শীটের মধ্যে কিন্তু এটা নাই কিন্তু, হ্যাঁ। এটা আমি পরে আজকে অ্যাড করছি আর কি। এই 15 নাম্বার পেজ, 16 নাম্বার পেজটা একটু ই করে নিন, পিন দিয়ে করবে নিন। এই জন্য মিলাইতে পারতেছি না, কারণ এই পেজটা পাচ্ছি না হ্যাঁ, কোথায়। এটা আজকে অ্যাড করছি কারণ আসলে পড়াইতে পড়াইতে না, বুঝছেন, ডেভেলপমেন্ট গুলো আসে। মানে শীত তো করছি পড়ানোর আগে, পড়ানোর পরে দেখি যে এই জিনিসগুলো তো লাগবে, বুঝছেন। জি জি। তো একটু ভাইয়া ডায়নামিক এখানে হইতে হয়। হচ্ছে শীটটা কি 13 পেজ পর্যন্ত? হ্যাঁ, পুরোনোটা 13 পেজ পর্যন্ত না। পুরোনোটা হচ্ছে না, এই দুইটা শীট বাড়ছে, 15 16 বাড়ছে। ঠিক আছে, না, আমাদের কাছে 15 পর্যন্ত আছে শীট। 15 পর্যন্ত আছে। তাহলে এই যে জি 16 নাম্বারটা পিন, 15 আবার পিন দিতে হবে, কারণ এই যে এটা তৈরি হয়েছে। জি 15 আর আচ্ছা। 16, হ্যাঁ, এই দুইটা পেজ একটু পিন দিয়ে নেন, হ্যাঁ। না ভাইয়া, আমার কাছে তো আছে 13 পর্যন্ত, 13 পর্যন্ত আছে। 13 পর্যন্ত থাকবে কেন? এই পর্যন্ত সপ্তাহে না না। আ- আবার এই পরের পরেরগুলো পিন দিয়ে নিন, হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি এটা আজকে অ্যাড করছি, বুঝছেন। যদি আমি অ্যাড না করতাম আসলে এটা বুঝাইতে কঠিন হইতো। এখন পড়াইতে পড়াইতে ধরেন এগুলা মানে আইডিয়া গুলো আসে যে এইটা আপনাদের দরকার, বুঝছেন। সো এখান থেকে আমরা কি করবো, আমরা গ্রস প্রফিটটা পেলাম। গ্রস প্রফিটটা, গ্রস প্রফিট মানে হচ্ছে মোট লাভ, মানে আনঅ্যাডজাস্টেড প্রফিট, মানে সব 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 ব্যয় এখান থেকে বাদ দেওয়া হয়নি, জাস্ট খালি আমি যেই দামে বিক্রি করছি, আমি যেই দামে কিনছি, এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে গ্রস প্রফিট। এখন আমাকে পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। পরিচালন ব্যয় আছে, স্যালারি আছে, রেন্ট আছে, ইউটিলিটি এক্সপেন্স আছে, ডিপ্রিসিয়েশন আছে, আদার এক্সপেন্স আছে। ঠিক আছে, এগুলো আমাকে বাদ দিতে হবে। এগুলো বাদ দিলে আমার আমার যেটা বের হবে, এগুলো বাদ দিলে আমার যেটা বের হবে সেটা বের হবে এটা তো টোটাল অপারেটিং এক্সপেন্স বের হবে এখানে। এখানে বের হবে টোটাল অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, টোটাল অপারেটিং এক্সপেন্স বের হবে এখানে। এটা থেকে এটা বাদ দেওয়ার পরে এই গ্রস প্রফিট থেকে এই গ্রস প্রফিট থেকে, শোনেন, এটা আমি এখন অ্যাড করি নাই, বুঝছেন, অ্যাড করবো আমি আজকে। এই গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে বের হবে অপারেটিং প্রফিট। ঠিক আছে, এটা বের হবে অপারেটিং প্রফিট। গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে, এরপরে প্রতিষ্ঠানের যদি অন্য কোনো সোর্স থেকে ইনকাম থাকে যেটা তার রেগুলার ইনকাম না, ধরেন সে সে ব্যবসা করে হচ্ছে গাড়ির পার্টসের ব্যবসা করে, কিন্তু সে ধরেন একটা সঞ্চয়পত্র কিনছিল, ওইখান থেকে যদি আয় হয় তার ব্যবসার নামে বা এফডিআর করছিল, আয় হয়, ওটা হচ্ছে তার নন অপারেটিং ইনকাম। তো ওইটা যোগ হবে, নন অপারেটিং ইনকাম মানে আদার ইনকাম যোগ হবে। আর বিয়োগ হবে হচ্ছে সুদ ব্যয়, যেটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। মানে এইটা হচ্ছে নন অপারেটিং নন অপারেটিং এক্সপেন্স বা ইনকাম। ঠিক আছে, এই যে এই পার্থক্য, যে অন্যান্য ইনকাম এবং সুদ ব্যয়। আর যদি আপনার অনাদায়ী পাওনা থাকে, মানে ব্যাড ডেট ব্যাড ডেট যদি থাকে, এই ব্যাড ডেটটা বাদ যাবে আমাদের। ব্যাড ডেট মানে কুরিন, যেটা প্রভিশন, এটা বাদ দেওয়ার পরে তারপর ট্যাক্স বাদ দেবো আমরা। ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন আছে এখানে? ভাইয়া, আদার ইনকাম আর ইন্টারেস্টে, আদার এক্সপেন্সটা আরেকবার একটু যদি বলতেন। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্যবসার পরিচালনা ব্যয় না, এগুলো হচ্ছে মানে অন্যান্য ইনকাম যদি থাকে আর কি, থাকে না অন্যান্য ইনকাম, এরকম যদি থাকে। এরকম যদি কোনো কিছু লিস্ট দিয়ে দিতেন যে কোনগুলো
নন অপারেটিং এক্সপেন্স, তাহলে ভাই একটু ভালো হইতো। নন অপারেটিং এক্সপেন্স হচ্ছে জাস্ট এক কথায় বলতে, ধরেন আপনি ব্যবসা করেন ফার্নিচারের ব্যবসা, আপনার মূল ইনকাম কি? ফার্নিচারের ব্যবসা করে আপনি ইনকাম করেন, তাই না? এখন আপনার ইনকাম যদি আসে, ধরেন আপনি ব্যাংকে একটা এফডিআর রাখছিলেন, এই ব্যবসার নামে একটা এফডিআর ছিল, সেইখান থেকে 1 লাখ টাকা সুদ পাইলেন। এটা হচ্ছে আপনার নন অপারেটিং ইনকাম, যেটা আপনার ব্যবসা পরিচালনা করে আয় হয় নাই, যেটা অন্যান্য ইনকাম, অন্যান্য সোর্স থেকে ইনকাম আছে, বুঝছেন? ও তো আর ব্যাংক না যে ও এফডিআরটাকে সুদ ব্যয় হিসাবে ধরবে, সুদ আয় হিসাবে ধরবে। মানে অন্যান্য উৎস থেকে যদি আয় হয়, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে না, শেয়ারে বিনিয়োগ করে, বন্ডে বিনিয়োগ করে, ওটা তো তার রেগুলার ইনকাম, রেগুলার অ্যাক্টিভিটিস না, ওইটা হচ্ছে তার অপরিচালন ব্যয়, অন্যান্য ইনকাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা বোঝার ব্যাপার, এটা লিস্টের ব্যাপার না। এটা হচ্ছে নেচার অফ বিজনেসের উপর ডিপেন্ড করে, ওই ব্যবসা কিসের ব্যবসা করে, কিন্তু আয় যদি ওই ব্যবসা বহির্ভূত আয় হয়, তাহলে সেটা হচ্ছে আদার ইনকাম। মানে এরকম কোনো লিস্ট নাই ভাইয়া? ভাই কেমনে লিস্ট করবো? আপনি যদি গার্মেন্টস এর ব্যবসা লিস্ট ধরেন, তাহলে এর হাজার হাজার ধরেন লিস্ট আসবে। আবার অন্য ব্যবসা ধরেন ফার্নিচারের ব্যবসা, এটা ডিপেন্ড করে আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার স্যালারি হচ্ছে মেইন অপারেটিং ইনকাম। এখন আপনি যদি মনে করেন একটা সঞ্চয় পদ্ধতি থেকে ইনকাম করেন, ওইটা আপনার আদার ইনকাম, বুঝছেন? ধরেন একটা হুম। কাস্টমার আপনার কাছে লোন নিতে আসলো, এই কাস্টমার হচ্ছে মনে করেন যে বেতন মানে স্যালারি পার্সন, সে স্যালারি পায়, স্যালারি ধরলেন। এখন যদি তার কৃষি ইনকাম থাকে, তাহলে এটা হচ্ছে তার আদার ইনকাম, বুঝছেন? তার আপনি সার্ভিস হোল্ডার হিসেবে ট্রিট করতেছেন, কিন্তু ইনকাম ধরতেছেন আবার অন্য ইনকাম, তো এটা হচ্ছে আদার ইনকাম। এটা বোঝার ব্যাপার এটা। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। অঙ্ক করতে গিয়ে কোনো কারণে যদি ধরেন আমার অপারেটিং এক্সপেন্সের একটা মানে একটা হেড মানে অপারেটিং এক্সপেন্স না দিয়ে আমি নন অপারেটিং এ দিয়ে দিলাম, অথবা নন অপারেটিং একটা সমস্যা অপারেটিং নাই, দিয়ে দিলাম, সমস্যা ওরকম কোনো প্রবলেম, তাই ওরকম অঙ্ক তো সমস্যা মিলে নেই। যাবে, বাট হ্যাঁ এটার জন্য মার্কস কাটবে। ওরকম কোনো সমস্যা না, ওরকম কোনো বাচ্চা না। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ইয়ে করা, কিন্তু ক্লাসিফাইড যদি বলা থাকে, ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তাহলে জি। হয়তো কিছুটা মার্ক রিডিউস হতে পারে, কিন্তু পুরো রিডিউস হবে না, 1-1.5 মার্ক হতে দিতে পারে। তারপর হচ্ছে আমি এখানে কি পাবো? নেট প্রফিট পাবো আফটার ট্যাক্স, নেট প্রফিট। তো প্রতিষ্ঠান নেট প্রফিট কি করে? নেট প্রফিট থেকে প্রতিষ্ঠান কি করে? ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড দেয়, তাই না? সব টাকা ডিভিডেন্ড দেয়? না, বাকি টাকা রিটার্ন আর্নিংস রাখে। সব টাকা ডিভিডেন্ড দেয় না। নেট প্রফিট হলো 100 টাকা, ডিভিডেন্ড যদি দেয় 60 টাকা, বাকি 40 টাকা হচ্ছে রিটেইন আর্নিংস। রিটেইন আর্নিংস মানে হচ্ছে ধরে রাখা ইনকাম, ঠিক আছে? ধরে রাখা ইনকাম, যেটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট। সো ব্যাংকের রিটেইন আর্নিংস স্টেটমেন্ট করতে হবে। আপনি পরীক্ষার সময় যেই ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া থাকবে, এই অঙ্কের মূল হচ্ছে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, আর কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, অ্যাজ লাইক আপনারা ওয়ার্কশিট করছেন না, জি জি। হুবহু ওরকম থাকবে, হুবহু। ওইখানে 10 10 কলাম, আর এখানে হচ্ছে কি 2 কলাম করতে হবে, বুঝছেন? আমাদের কি ওয়ার্কশিট করে অ্যাডজাস্টমেন্ট বের না করে না তারপরে না এটা না করতে না না, হবে? এখানে এখানে কিচ্ছু করতে হবে না। এখানে জাস্ট এইভাবেই বের করতে হবে, ওয়ার্কশিট করা লাগবে না। ওয়ার্কশিট বলে ওয়ার্কশিট করবেন, কিন্তু যদি ওয়ার্কশিট না বলে তাহলে শুধু এইগুলা। এবার পরীক্ষা এসে পড়ছে এরকম একটা, হ্যাঁ, এবার পরীক্ষা কিন্তু এরকম একটা আসছে, ওটাই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। তাহলে তো এই দেখেন, পরীক্ষা আসতে পারে। এই পরীক্ষা আসবে, হ্যাঁ, এটা থাকে। এই পরীক্ষা ওয়ার্কশিটটা ইম্পর্টেন্ট আছে বেশি। দেখেন, রিটেন আর্নিংস এর বিগিনিং রিটেন আর্নিংস মানে বছরের শুরুতে একটা রিটেন আর্নিংস থাকে, সেটার সাথে চলতি বছরের নেট প্রফিট যোগ দিবেন, তাহলে টোটাল
রিটেন আর্নিংসটা বের হবে, অ্যাভেলেবেল আর্নিংস। বছরের শুরুতে বা গত বছরে যেটা রাখছিলাম আমরা ওইটা এইখানে আনলাম, এবং নতুন করে প্রফিট আসলো এইটার এসে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে যেটুক ডিভিডেন্ড দিছি ওইটুক বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে যা থাকে এটা হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে? তো এই রিটেন আর্নিংসটা কোথায় যায়? রিটেন আর্নিংসটা যা হচ্ছে ওনার্স ইকুইটি পোর্শনে। ঠিক আছে, ওনার্স ইকুইটিতে যায়। এই রিটেন আর্নিংসটা যাবে ওনার্স ইকুইটিতে। এখন আমাদেরকে ব্যালেন্স শিট করতে হবে। ব্যালেন্স শিটে এক পাশে অ্যাসেট আর এক পাশে হচ্ছে লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেট পাশে প্রথমে যারা কারেন্ট অ্যাসেট কোনগুলো, আমি লিখবো কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে কি ফিক্সড অ্যাসেট গুলো, ফিক্সড অ্যাসেট গুলো লিখবো। তারপরে টোটাল নন কারেন্ট অ্যাসেট, তারপরে বের হবে টোটাল অ্যাসেট। এরপরে এখানে আছে লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। প্রথমে লিখবো কারেন্ট লাইবিলিটি, টোটাল কারেন্ট লাইবিলিটি, তারপরে লিখবো লং টার্ম লাইবিলিটি বা ফিক্সড লাইবিলিটি, যেগুলো লং টার্ম লাইবিলিটি এবং লং টার্ম বন্ড। এটা বেরোবে টোটাল লাইবিলিটি, এই লাইবিলিটি আর এই লাইবিলিটি মিলিয়ে। এরপর আমরা বের করবো ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি হচ্ছে ক্যাপিটাল, রিটেন আর্নিংস। এই রিটেন আর্নিংসটা হচ্ছে এই যে এখান থেকে যে ব্যালেন্সটা আসছে না, এই ব্যালেন্সটা। ঠিক আছে? জি। সো এইটা হচ্ছে, এটা দেখাইলাম। তো আমরা ওয়ার্কশিট করার সময় অ্যাডজাস্টমেন্ট করছিলাম না, এখানেও কিন্তু ভিতরে ভিতরে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে? ধরেন সেলস আছে 10,000 টাকা, এই যে অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে সেলস রিটার্ন। ধরেন বললো সেলস রিটার্ন আছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা সেলস রিটার্ন বাদ, 1 লাখ থেকে 10,000 বাদ, তাহলে নেট সেলস হবে কত? 90,000 টাকা। এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তারপর বাদ দেবো কস্ট অফ গুডস সোল্ড। বাদ। কস্ট অফ গুডস সোল্ড বের করার নিয়ম কি এটা শিখতে হবে। কস্ট অফ গুডস সোল্ড এর জন্য প্রথমে করতে হবে কি, বিগিনিং ইনভেন্টরি। আমার বছর শুরুতে যেই মজুদ পণ্য ছিল, ধরেন 10,000, তারপরে আমি যেটুক পারচেস করলাম, পারচেস মানে হচ্ছে যেটুক পণ্য আমি কিনলাম, পারচেজ অফ ইনভেন্টরি ধরেন 20,000, তাহলে আমার কাছে অ্যাভেলেবেল ইনভেন্টরি এত আছে। অ্যাভেলেবেল পণ্য বছরের শুরুতে আমার কাছে 10,000 টাকার পণ্য মজুদ আছে, আমি আরো 20,000 টাকার পণ্য কিনলাম, তাহলে আমার কাছে অ্যাভেলেবেল টু সেল পণ্য আছে 30,000। এটা থেকে বাদ দিব আমরা এন্ডিং ইনভেন্টরি, মানে বছরের শুরুতে যা আছে, সরি বছরের শেষে যেটা আছে ওইটা বাদ দিব। ধরেন আপনি বছরের শেষে আছে 15,000 টাকা, তাহলে এইটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, 15,000। বলেন এখানে কোনো প্রবলেম আছে কিনা বলেন। ভাই এন্ডিং ইনভেন্টরি যেটা ওই ট্রায়াল ব্যালেন্সে দেয়া থাকবে সেটা দেয়া থাকবে, জি দেয়া থাকবে। এটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া না থাকলেও অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে দেওয়া থাকবে, অ্যাডজাস্টমেন্টে বা আপনার এডিশনাল ইনফরমেশনে দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিগিনিংটা আমরা হচ্ছে প্রথমে যেটা দেয়া থাকবে ট্রায়াল ব্যালেন্সে সেটা, তারপরে পারচেজ করলে সেই ইনফরমেশনও দেয়া থাকবে, এবং এন্ডিংটা ট্রায়াল ব্যালেন্সে দেয়া ট্রায়াল থাকবে ব্যালেন্সে যে দেওয়া as থাকবে of। না, এন্ডিংটা ট্রায়াল ব্যালেন্সে নাও থাকবে না, এটা একবারে শেষে অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। তাহলে বিগিনিংটা ট্রায়াল ব্যালেন্সে থাকতে পারে। বিগিনিং এ ট্রায়াল ব্যালেন্সটা থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ভাই এই ওয়ার্কিং গুলোকে আমরা আলাদা ভাবে একটু করে নিব না, করে করে নিতে হবে। তারপর জি আমরা জি আবার জি এটা বসাবো। জি, অঙ্ক করার সময় করে নিতে হবে। ঠিক আছে, আর যদি কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে যে মানে ইন টোটালে আমার কতটুকু খরচ হয়েছে সেটা। ইন টোটাল খরচ হচ্ছে না, যে পণ্য আপনি বিক্রি করছেন ওই পণ্যের উপরে আপনার কত ব্যয় হয়েছে। হ্যাঁ, মানে যতটুকু খরচ হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা ধরেন, আপনার আপনার কাছে আছে মাসের শুরুতে আছে
10,000 টাকা, বেতন পাইলেন আরো 15,000 টাকা। তাহলে আপনার কাছে এখন কয় টাকা আছে পকেটে? 25,000। 25,000 আছে। মাসের শেষে এসে পকেটে হাত দিয়ে দেখলেন আছে হইলো 12,000 টাকা। তাহলে বাকি 13,000 টাকা কি হয়েছে? খরচ হয়ে গেছে। এটাই সেরকমই, কষ্ট বুঝছো এটাই, মানে পণ্য বিক্রি হয়েছে সেইটাই, এখানে যেই পরিমাণ পণ্য সেল হয়েছে আপনার হুম হুম। মজুত পণ্য থেকে এইটুক পণ্য কমে গেছে, আচ্ছা। বুঝছেন? ব্রো জি। দিয়ে মাসের দেন না, শেষে হ্যাঁ, দেন দেন মাসের দেন শেষে যে এই পকেটে হাত দিয়ে যেটা পাইছেন এটাই হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে? একটু দিয়ে দেন। সো এগুলো আমাদের অঙ্ক, এটাই কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট, বুঝছেন? আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে যাবে এটা করলেই, বাট এই অঙ্ক এই প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিটে এখন যাই। আমরা লিখবো এখানে শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস, বাস। হ্যাঁ, আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো কি হবে? রিটার্ন থাকলে রিটার্ন গুলো বাদ। স্যালারি এক্সপেন্স, এখন আমরা কি করব? এডিশনাল ইনফরমেশনে ওই যে ওয়ার্কশিট, ওইখানে গিয়ে দেখবো স্যালারির ব্যাপারে কিছু বলা আছে কিনা। স্যালারি যদি বকেয়া থাকে 2,000 টাকা, কি করব? চুপ করো। এটার এটার জার্নাল কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট নাকি? একটু জি, স্যালারি স্যালারি ক্রেডিট। এক্সপেন্স ডেবিট আর আর এক্রুড স্যালারি স্যালারি, ক্রেডিট। এক্রুড স্যালারি ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট তার মানে স্যালারির সাথে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। যোগ হবে। কি হিসাবে যোগ হবে? বকেয়া হিসাবে, প্লাস এক্রুড, ঠিক আছে? ভাইয়া আর আমার এখানে একটা কনফিউশন ছিল, অ্যাক্রুড স্যালারি আর স্যালারি পেওয়াল। হ্যাঁ, একই একই, অনেক সময় তো আমরা এক একই না। একই একই। ওকে। এক্রুড স্যালারি, স্যালারিজ পেবেল, স্যালারি আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? মানে অনেক সময় স্যালারি ভাষা বোঝা যায় ডিউ, না। ডিউ, হ্যাঁ, একই। আর আমরা জানি দুতরফা দাখিলা, এটা ডাবল এন্ট্রি সিস্টেম, তাহলে আরেক জায়গায় তো এটা হিট করবে, তাই না? ওই যে ওয়ার্কশিটের মতো। তখন আমরা ওই যে এক্রুড স্যালারি, এটা কোথায় যাবে? এটা কিন্তু লাইবিলিটি, তাই না? হুম, কোনো সন্দেহ আছে এটা লাইবিলিটি যে? না না, ভাইয়া, তাহলে এটা কোথায় যাবে ব্যালেন্স এটা শিটের? ওনার এই সিকিউরিটি। যে ওনার সিকিউরিটিতে যাবে, কোনো এটা কি ওনার সিকিউরিটি? এটা যাবে কারেন্ট লাইবিলিটিতে। ও কারেন্ট লাইবিলিটি, হ্যাঁ সরি। ওনার এটা এক্রুড স্যালারি। আর যদি প্রিপেড থাকে কারেন্ট তাহলে অ্যাসেটে যাবে। কারেন্ট অ্যাসেটে যাবে, কারেন্ট অ্যাসেটে যাবে। আর ওই স্যালারি থেকে প্রিপেড হিসেবে বাদ যাবে, বাদ যাবে, তাই না? আর ভাই মূলত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো তো দুইবার এন্ট্রি হবে। জি জি, দুইবার। একবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে, একবার ব্যালেন্স শিটে যাবে। তো প্রিপেড থাকলে স্যালারি থেকে বাদ, আর এই এখানে যাবে হচ্ছে আমাদের প্রিপেড হিসাবে একটা অ্যাসেট আকারে যাবে, ঠিক আছে? এই দেখেন এক্রুড এক্সপেন্স গুলো এখানে বলা আছে। তারপরে এই তো মোটামুটি এরকমই, আমরা একটা অঙ্কতে চলে যাই, ঠিক আছে? তো অঙ্কতে আমরা গেলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন অঙ্ক ঠিক ওই যে ওয়ার্কশিটের মতো, এই যে এইভাবে থাকবে। এই যে ওয়ার্কশিটের মতো এইভাবে থাকবে অঙ্ক, দেখছেন? ঠিক আছে, এইভাবে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, নিচে দেওয়া থাকবে অ্যাডজাস্টমেন্ট গুলো, বুঝছেন? নিচে দেওয়া থাকবে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া থাকবে, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া থাকবে। সো আমরা যেটা করব, কার কার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে তাকে একটু দাগাদাগি করি, ঠিক আছে? একটু মার্ক করে দিই। যেমন দেখেন একটা বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি তো দেওয়া থাকবে এই যে বছরের শুরুতে একবারে,
এটা হচ্ছে জুলাই মাস থেকে শুরু, এটা জুন টু জুলাই, এটার হিসাবকাল হচ্ছে জুন টু জুলাই, তার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর না। তো এই যে একটা ইনভেন্টরি আছে, এটা হচ্ছে কি? আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো একটু দেখি। ইনভেন্টরি জুন, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুদ। ডেপ্রিসিয়েশন আছে, তাই না? কার কার সাথে? ফার্নিচারের সাথে আছে, বিল্ডিং এর সাথে আছে, দাগ দিয়ে দেন ফার্নিচার এবং বিল্ডিং। হ্যাঁ, ফার্নিচার এবং বিল্ডিং এর সাথে দাগ দিয়ে দেন, বিল্ডিং, ফার্নিচার, এই দুইটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস টু বি ইনক্রিজ টু 8,000 টাকা। ঠিক আছে, সরি এই অঙ্কটা না, আহ, এটা কেন? সরি, আমরা তো এই অঙ্কটা দেখতে চেয়েছিলাম, এই অঙ্কটা ওটা পরে, আগে এই অঙ্কটা দেখি। দেখি আমাদের অ্যাডজাস্টমেন্ট দেখেন, এখানে বলা আছে অথরাইজড অ্যান্ড ইস্যুড শেয়ার ইজ ডিভাইডেড ইন্টু 4 লাখ অর্ডিনারি শেয়ার অফ, হ্যাঁ, 50 ভাই, পয়সা এখানে তো ইচ। অন্য অন্য একটা ইয়ে দেখাচ্ছে, পেজটা শো করে না, পেজটা শো করছে না। আগের পেজে আছে এখনো। আগের পেজটাই আসছে। হ্যাঁ, যে ইনভেন্টরি এটা শো করতেছে। এবার আসছে, জি, এখন আসছে। দেখেন অথরাইজড ক্যাপিটাল, অথরাইজ শেয়ার আছে 4 লাখ, এটা 50 পয়সা করে ইচ, মানে মানে এই প্রতিষ্ঠানের, এটা এমনি দিছে আর কি বোঝার জন্য, যে এই যে ক্যাপিটালটা আছে না এখানে, এই যে ক্যাপিটালটা আছে, এই ক্যাপিটাল যে 2 লাখ টাকা, এটা আর কি 4 লাখ শেয়ারে ভাগ হয়েছে আর কি। 4 লাখ শেয়ার, প্রত্যেকটার মূল্য হচ্ছে মনে করেন 50 পয়সা করে। তো 50 পয়সা করে যদি হয়, তাহলে 2 লাখ টাকা। এটা আসলে ওরকম কোনো ইম্প্যাক্ট নাই, এমনি মানে এমনি দিছে আর কি, মানে ডিভিডেন্ড ঘোষণা করার জন্য অনেক সময় লাগে ওইটা, কিন্তু এটার ইমপ্লিকেশন এখানে নাই। ইনভেন্টরি দেওয়া আছে 31শে ডিসেম্বর, এটা হচ্ছে সমাপনী ইনভেন্টরি, মানে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। ওয়েজেস ডিউ 1,800 টাকা, তাহলে ওয়েজেসে একটা টিক মেরে দিবেন। বিজনেস রেটস পেইড ইন অ্যাডভান্স, ঠিক আছে, বিজনেস রেটেও আমাদের আছে, সমন্বয় আছে। ডিভিডেন্ড কত? 20,000 টাকা প্রপোজ করা হয়েছে, প্রপোজড। আচ্ছা, আমরা বলছি না যে অ্যাকাউন্টিং এ কোন জিনিসগুলো আসবে, যেগুলো হচ্ছে লেনদেন। লেনদেন হতে গেলে সর্বপ্রথম আমাকে কি কি লক্ষ্য করতে হবে? আমার আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে কিনা, তাই না? নাকি? জি, জি ভাইয়া। তাহলে আমি জি ভাই। প্রপোজ করলাম আপনাকে 10,000 টাকা দিব, আমার কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এখন? জি না, না। হয় নাই। না, হয় না, আমি এটা কি জাস্ট দিছি? প্রপোজ করা হয়েছে যে। দিছি আমি, বলেন? জি না। আমি কিন্তু দেই নাই, ঠিক আছে। তাহলে আমি যেহেতু দেই নাই, এটা কোনো তাহলে ইফেক্ট কিন্তু করবে না। এটা কিন্তু মানে আমার লেনদেন না, এটা কোথাও আসবে না কিন্তু। এই অঙ্কে একটা টেকনিক্যাল একটা টার্মস থাকে সবসময়, সেটা হচ্ছে মানে অনাদায়ী পাওনা নিয়ে, মানে প্রভিশন নিয়ে একটা টেকনিক্যাল টার্ম থাকে। আহ এই প্রভিশনে অনেকেই মানে একটু ভুল করে, মানে ভাষাগত কিছু ইয়ে থাকে। পরীক্ষার সময় যদি ভাষাগত কিছু, অবশ্য অঙ্ক তো থাকবে ইংলিশেই, কারণ তো বাংলার কোনো ইয়ে নাই। প্রভিশনের উপরে একটা ইয়ে আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু এত, তার মানে কি? প্রভিশন ফর ডাউটফুল অনাদায় ডেট ইজ পাওনা। টু বি ইনক্রিজ টু 1,500 টাকা। হ্যাঁ, 1,500 টাকা আপনার অনাদায়ী পাওনা করতে হবে। তাহলে অনাদায়ী পাওনার উপরে আছে আমাদের এই যে ব্যাড ডেট, যেটা ব্যাড ডেট 1,400-র উপরে একটা আছে। এবং এই
প্রভিশনের উপরেও একটা আছে, কারণ অনাদায়ী পাওনার জার্নাল কি বলেন তো? প্রভিশন টু ডাউটফুল ডেটের জার্নাল কি? Bad debt debit. Bad debt Debit. Bad debt expenses debit, are allowable. অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড Yeah, ডেট বা allowance. প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট। ঠিক আছে, ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট। কারণ কেন? কারণ এগুলো তো সন্দেহজনক লেনদেন, মানে সন্দেহজনক, মানে আমার ক্ষতি হইতে পারে এরকম সন্দেহ পোষণ করে প্রভিশন রাখে। ঠিক আছে, এই কারণে এটা ক্যাশ লেনদেন না, কিন্তু যেখানে ক্যাশ আসে না এটা। তারপরে ডেপ্রিসিয়েশন চার্জ ইজ টু বি মেড অন প্রিমাইসেস অফ 25,000 মেশিনারি এট দ্য রেট অফ 20% এট কস্ট। তাহলে ডেপ্রিসিয়েশনে আমাদের আছে, কার কার সাথে আছে? মেশিনের সাথে আছে। এই প্রভিশনে তো যাবে ওইটা। আর কিসের উপরে? প্রিমাইসের উপরে আছে না? এটার উপরে আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে। প্রিমাইসেস, মেক প্রিমাইসেস 20,000 টাকা, আর হচ্ছে মেশিনের উপর আছে। তাহলে এইগুলোর উপরও আমার কি আছে? সমন্বয় আছে বা আমার অ্যাডজাস্টমেন্ট আছে। সো আমি অঙ্ক শুরু করে দিই এখন। আমি আগে করে পড়ে দেখি। আমার প্রথমে কথা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে কোনগুলো? প্রথমত আমার সেলস আসবে। সেলসের সেলসের সাথে সেলস রিটার্ন আছে কিনা আমি দেখি, আছে কোনো সেলস রিটার্ন আছে? নাই, বা কোনো অ্যাডজাস্টমেন্টও নাই। তাহলে পুরোপুরি এটা আমি লিখে দিব। তারপরে আসবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর কি? ওপেনিং ইনভেন্টরি যেটা, বা বিগিনিং ইনভেন্টরি কত আছে? কোথায় ইনভেন্টরিটা? এই যে 81,900। 81,000 প্লাস পারচেস। কত টাকার পারচেস করা হয়েছে? 81,000 না তো, 81,900। সরি, 81,900। তারপর হচ্ছে 5,63,700। পারচেস রিটার্ন আছে? কোনো রিটার্ন থাকলে কিন্তু পারচেস বাদ যাবে পারচেস থেকে। নাই, রিটার্ন নাই। তাহলে এটা যোগ দিবেন। যোগ দিয়ে আসবে গুডস অ্যাভেলেবেল ফর সেল। গুডস অ্যাভেলেবেল ফর সেল, এটাতে বাদ যাবে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি আপনি পাবেন সবসময় এই যে তলা নিতে পাবেন, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে পাবেন এন্ডিং ইনভেন্টরি 94,300 টাকা। তাহলে এটা বাদ দিলে আমাদের বের হবে কি? কস্ট অফ গুডস সোল্ড। দেখেন, ওইটা ওয়ার্কিং এ করবেন, হ্যাঁ, ভিতরে করবেন না। ওয়ার্কিং এ করে শুধুমাত্র ব্যালেন্সের টাকাটা নিয়ে আসবেন। এইটার ভিতরে এত কিছু করা দরকার নেই। ওয়ার্কিং এ করে আপনি এই ব্যালেন্সের টাকাটা এখানে নিয়ে আসবেন। কস্ট অফ গুডস সোল্ড আমার এত, এই ওয়ার্কিংটা আপনি বাইরে করে দিন, এটা এটা ভিতরে আনা দরকার নেই, তাহলে ইজি হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড হবে আমার 5,51,300। তাহলে 9,25,300 থেকে ওটা বাদ দিলে আমার গ্রস প্রফিট মার্জিন থাকবে 3,74,000। ওকে, এখন আমি এ থেকে বাদ দিব কি? অপারেটিং এক্সপেন্স গুলো। তাহলে অপারেটিং এক্সপেন্স কে কে আমরা তো জানি, কারা কারা এক্সপেন্স। এই যে একটা, এই যে একটা, এই যে একটা ইলেকট্রিসিটি ব্যয়, একটা ব্যাড ডেট একটা, ঠিক আছে। আর কেউ নাই কিন্তু, তাই না? আর কেউ নাই। জেনারেল এক্সপেন্স লিখবো, ওয়েজেস এন্ড স্যালারির মধ্যে লিখবো, কিন্তু ওয়েজেস এন্ড স্যালারির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে না? ওয়েজেস ডিউ 1,800 টাকা, এটা কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? ভাইয়া ওয়েজেস এন্ড স্যালারি যেটা, হুম, ওয়েজেস এন্ড স্যালারি এটা কি ইয়াতে যাবে না? এই যে আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমি যদি কস্ট অফ গুডস সোল্ড দেই, এটা শুধু ওয়েজেস না ফার্স্ট না যেহেতু না 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 না, ওয়েজেস এন্ড স্যালারি হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স। গ্রস প্রফিটে তো আমার চলে গেল ওইটা, ঠিক আছে। এখন হচ্ছে অপারেটিং এক্সপেন্স। স্যালারি, স্যালারির সাথে বকেয়া ছিল 1,800 টাকা। বিজনেস রেটস, সেটা প্রিপেড ছিল 700 টাকা। এই যে, এই যে 700 টাকা প্রিপেড রেটস। তা এটা হয়ে গেল কত? তারপরে 5,400। তারপরে ইলেকট্রিসিটি, জেনারেল এক্সপেন্স যেগুলো থাকে এগুলো। ব্যাড ডেট কত আছে?
ব্যাড ডেট 1400 টাকা, তার সাথে যোগ হবে কত? 1500 টাকা নতুন ব্যাড ডেট, তাই না? জি নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট 1500 টাকা। হ্যাঁ, এটা থেকে এই যে অলরেডি একটা পুরাতন একটা ব্যাড ডেটস অ্যালাউন্স রাখা আছে অলরেডি। এই যে 1200 টাকা একটা অ্যালাউন্স রাখা আছে, ঠিক আছে? এটা বাদ যাবে। ওকে, এটাও ঠিক ওই যে কস্ট অফ গুডস সোল্ড এর মতো, বুঝছেন? জি। কস্ট অফ গুডস সোল্ড এর মতো। এই যে ব্যাড ডেটস একটা শুরুতে এটা, নতুন করে হলো একটা, আর শেষে একটা, ঠিক আছে? বাদ যাবে। দেখুন তো। বোঝা গেছে? জি তাহলে ব্যাড ডেট এটা, তার সাথে যোগ হবে নিউ ব্যাড ডেট মাইনাস ওল্ড ব্যাড ডেট যেটা পুরাতন 1200। তাহলে আমার বের হবে অ্যাকচুয়াল ব্যাড ডেট কত। বুঝছেন? বিষয়টা এরকম যে থাক, কত ডিপলি বোঝা দরকার নেই আপনাদেরকে। এই ওল্ড ব্যাড ডেটটা প্রভিশন এটা বাদ দিয়ে দিতে হবে। তা ব্যাড ডেট বের হয়ে গেল। তাহলে আমার বের হবে কি? এটা টোটাল অপারেটিং এক্সপেন্স। এইখান থেকে আমার বাদ দিতে এইখান থেকে এখন আর কিছু নাই। ও যে আদার ইনকাম টিনকাম এগুলো কিচ্ছু নাই, এগুলো এই জন্য এগুলো সব জিরো। আদার ইনকাম, আদার অপারেটিং এক্সপেন্স এগুলো নাই, এগুলো জিরো। পরীক্ষায় যেগুলো যদি না থাকে তাহলে কোনো দরকার নাই দেওয়ার, ঠিক আছে? এইখানে আমার শেষ হয়ে যাবে। তাহলে তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে এত। আমার গ্রস প্রফিট থেকে টোটাল অপারেশন বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমার নিট ইনকাম, হুইচ ইজ 1,24,500। আপনার অঙ্কে মনোযোগ দেন, বুঝছেন? নাহলে কিন্তু পরে ঝামেলায় পড়বেন। বুঝতে পারছেন? বলেন, কোনো কোশ্চেন আছে কিনা? ও, ডেপ্রিসিয়েশন তো ধরা হয় নাই। এই ডেপ্রিসিয়েশন আছে তো, এই যে এটা তো ধরা হয় নাই। ডেপ্রিসিয়েশন 25,000 টাকা, এটা আমরা লিখবো। আরেকটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, একটা তো 25,000 দেওয়া আছে, আর পার্সেন্টেজ করতে বলছে ওই মেশিনারিজ এর উপরে। তাহলে মেশিন মেশিন হচ্ছে 84,000, এর উপরে 20% করলে কত আসবে? 16,800 নাকি? 16,800। এই যে ডেপ্রিসিয়েশন গুলো আমার এখানে আসবে, এই যে। তাহলে এগুলো সব বাদ দিলে আমার বের হবে নেট ইনকাম। ট্যাক্স, ট্যাক্স আছে নাকি দেখেন তো? ট্যাক্স নাই। ট্যাক্স নাই, তাহলে ট্যাক্স নাই। তাহলে ট্যাক্স নাই, না থাকলে নাই, জিরো। ঠিক আছে? সো আমাদের আহ এটা এটা প্রত্যেকটা সাল লাগে, এটা দরকার নেই। এটা এটা এখানে ভুল আসছে এখানে, ঠিক আছে? এটার আইটেম না এটা। তাহলে আমাদের অঙ্ক এখানেই, আমাদের নেট ইনকাম বের হয়ে গেল। এরপরে আমরা করব হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা রিটেন আর্নিংস স্টেটমেন্ট। তাহলে রিটেন আর্নিংস স্টেটমেন্টে ওপেনিং রিটেন আর্নিংস দেওয়া আছে এখানে একটা, দেখেন। এই যে একটা ওপেনিং রিটেন আর্নিংস দেওয়া আছে, কত দেয়া? 27,500। 27,500 লিখলাম। 27,500, এর থেকে এর সাথে আমরা যোগ দিব কারেন্ট ইয়ার্স নেট প্রফিট 24,400। তাহলে আমার টোটাল হাতে এত টাকা প্রফিট অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা ডিভিডেন্ড দিব, কিন্তু ডিভিডেন্ড প্রপোজ করছে কিন্তু পে ডিক্লেয়ার করে করা নাই। হয়নি। ডিক্লেয়ার করছে, পে করে নাই। ডিক্লেয়ার করছে, পে করে নাই, ঠিক আছে? পে করলে আসবে, কিন্তু পে যেহেতু করে নাই তাই এটা আসে নাই। তাহলে 1,52,000 টাকা যেটা আছে এটা। এবার আমরা ব্যালেন্স শিটটা করব। ব্যালেন্স শিটে আমাদের দরকার অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি। তাহলে কারেন্ট অ্যাসেট আপনারা যেভাবে করতে পারেন, এইভাবে লম্বালম্বি করতে পারেন, বা আমি যেভাবে দেখা, এই যে একটা আছে এইভাবে করলে মানে আরো সোজা সোজা হয় যে ব্যালেন্স শিটটা। হ্যাঁ, এইভাবে করলে আরো সোজা হবে। তো আমরা এখানে লিখে ফেলি, এই যে ব্যালেন্স শিটে শুধু কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে? তাহলে ওই যে আমরা একটা নতুন একটা ব্যাড ডেট করছিলাম না, ব্যাড ডেট 1,500 টাকা ব্যাড ডেট হচ্ছিল না? হুম। ওইটা হচ্ছিল ব্যাড ডেট ডেবিট
আর অ্যালায়েন্স ফর ব্যাড ডেট কি ছিল? ক্রেডিট। মানে এই তো যে 1500 টাকাটা যে অ্যাডজাস্টমেন্টের যেটা ছিল এটা দেনাদার থেকে বাদ হচ্ছে আর কি। 1,500 থেকে বাদ দিয়ে দিবেন এটা, ঠিক আছে? কারণ এই টাকাটা তো আমি সন্দেহ করতেছি পাবো না, ঠিক আছে? এটা আমি বাদ দিয়ে দিব। ওকে, বাদ দিয়ে দিব এটা আমি। ওকে, বাট আপনার যদি তাও মনে না থাকে, আপনি অ্যালাউন্স ফর ব্যাড ডেটটা আপনি চাইলে লাইবিলিটির পাশেও দিতে পারেন। বিষয়টা বুঝছেন? চাইলে আপনি লাইবিলিটির পাশেও দিয়ে দিতে পারেন, বাদ না দিয়ে, বা বাদ দিয়ে দেওয়াটাই প্র্যাকটিস আর কি। তারপরে ক্লোজিং ইনভেন্টরি, এটা তো আছেই। প্রিপেইড এক্স রেন্ট, ব্যাংক ব্যালেন্স, এগুলো সবই আছে। টোটাল কারেন্ট অ্যাসেট এটা। তারপর ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট প্রিমাইসেস, এটা থেকে ডেপ্রিসিয়েশন ধরতে বলছে, তাই না? ডেপ্রিসিয়েশন বাদ ৭৯,০০০ টাকা। ডেপ্রিসিয়েশন এখানে কত আছে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, দেখেন ডেপ্রিসিয়েশনটা একটু আমাদেরকে বের করতে হবে। ডেপ্রিসিয়েশন কত আছে? শুরুতে অ্যালাউন্স আছে কত? ৫৪,০০০, তাই না? প্রিমাইসের উপরে। আর নতুন করে রাখতে বলছে কত? ২৫,০০০। তাহলে ৫৪-র সাথে নতুন অ্যাড ডেপ্রিসিয়েশন ২৫,০০০, তাহলে কত হয়? ৭৯,০০০। এইভাবে আসছে দুইটা যোগ হয়ে, ঠিক আছে? এটা অনেকের কনফিউশন হইতে পারে। এখানে একটু দেখে নি, একটু ইয়ে করে নিন যে ডেপ্রিসিয়েশন এখানে ৭৯,০০০ কেমনে আসছে। আর শুরুতে দেওয়া আছে ৫৪,০০০, আর নতুন করে রাখছে হচ্ছে ২৫,০০০, দুইটা মিলিয়ে হচ্ছে ৭৯,০০০। আর মেশিনারির উপরে সিমিলার ওয়েতে এই যে শুধু টোটাল যোগফলটা আসছে, যেটা হচ্ছে শুরুতে যেটা ছিল ২১,০০০, আর নতুন করে 20% রাখছিল ১৬,৮০০। দুইটা মিলে এখান থেকে বাদ গেছে আর কি। বুঝতে পারছেন? হুম, বুঝেন নাই? ভাই এটা এবারে বুঝি নাই, বুঝতে পারছি। ডিপ্রিসিয়েশন তো প্রথমে একবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আপনি বাদ দিছিলেন, তাই না? আর বাদ তো এখানে দেয় নেই, ওটা তো যোগ হয়েছে। সরি যোগ হয়েছিল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, আর এখন আবার হ্যাঁ, টোটাল অ্যাসেটস থেকে ৭৯,০০০ কিভাবে হলো? ২৫,০০০ হবে না শুধুমাত্র? ২৫,০০০ আমি হবে না। এই যে একটা তো শুরুতে একটা যে আছে তো, এই যে শুরুতে আছে তো, এই যে। যোগ করে, সরি সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না থাকলে শুধু ২৫,০০০ হইতো হ্যাঁ, না? বুঝতে পারছি, এখন ঠিক আছে। আপনার যদি তাও মনে না থাকে, আপনি লাইবিলিটির পাশে এটা তো ক্রেডিট, তাই না? লাইবিলিটির পাশে ডেপ্রিসিয়েশন এটা লিখবেন। লেখার পরে নতুন অ্যালায়েন্স ২৫,০০০ যোগ দিয়ে আপনি এখানে ৭৯,০০০ দিতে পারেন। মানে সেক্ষেত্রে আপনার বাদ দিতে হবে না। মানে দুইটা মেথডে করা যায় এটা। একটা হচ্ছে বাদ দিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে বাদ না দিলে লাইবিলিটির পাশে গিয়ে ওইটা লিখে ওইটার সাথে নতুনটা যোগ দিয়েও আপনি করতে পারেন। কোনটা ভালো বুঝতে লাগবে পারছি, আপনার, বলেন? একই হুই, একই একই। একই। লাউ কত কদুরাও একই কথা, ঠিক আছে? জি তো এটার ক্ষেত্রেও তাই। আপনি লাইবিলিটির পাশে এটা লিখবেন, হ্যাঁ। লেখার জি। পরে নতুন অ্যালাওয়েন্স এর সাথে নতুন ডেপ্রিসিয়েশনের সাথে যোগ দিবেন। তাহলে ডেপ্রিসিয়েশন ব্যালেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বাড়তে থাকবে। তারপরে এখানে গুডউইল নাই, এগুলো কিছু নাই। তারপর লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি, ক্রেডিটর, ওয়েজেস পেয়েবেল, ইন্টারেস্ট পেয়েবেল, এগুলো নাই। এই দুইটা আছে। ক্রেডিটর হচ্ছে কি? অ্যাকাউন্টস পেয়েবেল। আর মজুরি বকেয়া ছিল না, মজুরি বকেয়া ছিল ১৮০০ টাকা, যেটা হচ্ছে কি এই যে অ্যাডজাস্টমেন্টে ছিল। জি তারপরে আমরা করব হচ্ছে টোটাল লাইবিলিটি এটা। এবার ওনার সিকিউরিটি, লং টার্ম লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি কিছু নাই, কিন্তু ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটিতে আমাদের থাকবে হচ্ছে ক্যাপিটাল, তাই না? ক্যাপিটাল ২ লাখ দেওয়া আছে না? এই যে ২ লাখ টাকা শেয়ার ক্যাপিটাল,
আর রিটেইন আর্নিংস এর ব্যালেন্সটা এখানে দিতে হবে, ঠিক আছে? রিটেইন আর্নিংস এর ব্যালেন্সটা এখানে দিয়ে দিতে হবে। বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখানে। আছে ভাইয়া, কোনো কোশ্চেন? জি। হ্যালো হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি হচ্ছে ওই মানে এই সেশন ইয়াতে তো দিব না, মানে কখন হবে পরীক্ষাটা, এবারে পরীক্ষাটা দিব না, আমি ডিসেম্বরে দেওয়ার ইয়ে আছে আর কি। হ্যাঁ, মানে এইভাবে যদি পাপনের মতো কথা বলেন জি, যে না 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 our না our ভাইয়া, main mission is not this always next World Cup, not this World Cup. হ্যাঁ আমি হ্যাঁ, না এরকম না না করলে না 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 জীবন ভাইয়া, ওয়ার্ল্ড কাপ যেতে না হবে না, বুঝছেন? না না, আপনি ওইটা পরীক্ষা ওইটার দরকার অবশ্যই নেই দিবেন, আমার। পরীক্ষা না না অবশ্যই দিবেন। না না, আমি ইয়ে করি নাই তো, রেজিস্টার আমি করেন হলে নাই? এতটাই ব্যস্ত থাকি, আমি ইয়ে করি নাই তো, ওই যে রেজিস্ট্রেশন করি নাই তো ইয়া, আচ্ছা আচ্ছা, বুঝতে তাহলে পারছি। আপনি এই কারণে। নেক্সট ওয়ার্ল্ড হ্যাঁ, কাপের জন্য ওয়েট করেন। হ্যাঁ, লেটে লেটে ইয়ে হয়েছে এই কারণে, মানে জাস্ট প্রস্তুতি নেওয়ার জন্য। হ্যাঁ, আর আমার তো ব্যাকগ্রাউন্ড ছিল, আমি এই আস্তে আস্তে আগাই, সমস্যা নাই এই আর কি। আমি এত, আচ্ছা, প্রবলেম নাই, ঠিক আছে। হ্যাঁ, আমি আবার পরের ইয়েতেও আমি ডিসেম্বর ওই যে ইয়ের দিকেও আপনার পরের বার যখন ইয়ে করবেন ওই ক্লাসগুলোও করবো আর কি। আমি তো আস্তে আচ্ছা আস্তে আচ্ছা, আগাচ্ছি, সমস্যা এটা নেই। একটু জানিয়ে রাখলাম আর কি। হ্যাঁ, কিন্তু এই আপনি পরীক্ষা দিয়েন, মানে এইভাবে একটা দুটা এবারে করে আগে সব এবার দিবেন, এটা হ্যাঁ? তো ইয়ে করি নাই, এই যে ডেট চলে গেছে, আর আমি এতটাই ব্যস্ত থাকি, মানে আমার মানে অনেক কিছুতে সমানভাবে সমান তালে আগানো সম্ভব না আর কি, এই কারণে। বুঝতে পারছি, ঠিক আছে, হ্যাঁ, তারপর মানে অসুবিধা নেই। পরে আপনি আর এইগুলো ক্লাসগুলো, একটু একটু করা আছে আর কি আমার, ওই যে আগে একটু ধরছিলাম ওই যে আগের বারে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক। অসুবিধা নাই, বাট আপনি পরীক্ষা রেজিস্ট্রেশন করে ফেলেন, এবার একটা দুটো দিতে পারতেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আমরা আচ্ছা তো ভাইয়া, আমরা তো শেষের দিকে তো একটা ম্যাজিক শিট দিব আপনাদের, হ্যাঁ, এগুলোর উপরেই। আচ্ছা দিন। আর হচ্ছে ওই আপনারা গত দিয়ে তো লাভ নাই, শুক্রবারে কারণ আপনি যেটা, তো পরীক্ষা দিবেন না এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত শুক্রবারে হচ্ছে আপনি যে ক্লাসটা নিয়েছিলেন সেটা কি ভিডিও দিয়েছিলেন? আপলোড তো করা আছে, সবকিছু আপলোড করা আছে। লোড আমি কোনটা মিস করছি। আচ্ছা ওটা একটু দেখতেছি। দেখে নিন, হ্যাঁ, দেখে নিন একটু, হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটায় এই যে দেখেন, ডিভিডেন্ড পেইড আছে এখানে, দেখছেন? ডিভিডেন্ড পেইড, ঠিক আছে? ডিভিডেন্ড পেড তো এটা বাদ যাবে তাহলে। এটা বাদ যাবে যেখান থেকে, ঠিক আছে? এখানে এখানে কিছু টেকনিক্যাল জিনিস আছে, সেটা হচ্ছে আমি ওই অংশটুকু খালি দেখাই দিই, বাসায় আপনারা করবেন। যে ট্রেড ইন, হ্যাঁ, তাহলে ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে তো তাহলে রিটেন আর্নিংসটা আসবে। হ্যাঁ, দেখেন এখানে একটা টেকনিক্যাল কিছু নতুন আইটেম আছে, দুই একটা নতুন আইটেম আছে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা নাই, পারচেজ নাই, অ্যালাউন্স ফর ব্যাডের আগের জিনিস, ইনভেন্টরি, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন, গুডউইল। গুডউইল হচ্ছে একটা ইনটেনজিবল অ্যাসেট, ঠিক Asset। আছে? এটা পার্মানেন্ট অ্যাসেটের মধ্যে যাবে, ঠিক আছে? অ্যাসেটের পাশে যাবে। ব্যাড ডেটস আগের জিনিস, স্যালারি, ইন্টারেস্ট এক্সপেন্স, এই যে নন অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ফ্রেইট ইন, এইটা হচ্ছে আমার ফ্রেইট ইন। ফ্রেইট ইন, আমরা একটা জিনিস বলেছিলাম না অনেক আগে ডেপ্রিসিয়েশন করার সময়, যে কোনো প্রোডাক্ট অথবা অ্যাসেটের মূল্য হচ্ছে ওই অ্যাসেটের ক্রয় মূল্য প্লাস এর উপরে আনুষঙ্গিক খরচ। বহন যেমন খরচ। আপনি একটা জিনিস কিনছেন, ওইটা আনতে ভাড়া গেছে, তাহলে কিন্তু একটা ফ্রিজ কিনছেন ধরেন 1 লাখ টাকা দিয়ে, ওইটা আনতে খরচ গেছে 2,000 টাকা, তাহলে আপনাকে কিন্তু বলতে হবে ওই ফ্রিজের কস্ট হচ্ছে 1,02,000 টাকা। সুতরাং এই যে ফ্রেইটিংটা হচ্ছে পণ্য যে আমরা যে পারচেস করি, ওই পারচেস কিন্তু পণ্যর ক্যারিয়ার কস্ট। তাহলে কস্ট অফ গুডস বের করার সময় পারচেজের সাথে কিন্তু এটা যোগ দিতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, কস্ট অফ ফ্রেড গুডস আউট থাকতে পারে, মানে আমি হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে। সেল করলাম, ফ্রেট আউট থাকলে ওইটা হচ্ছে বিক্রয় খরচ, ওইটা হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলস এক্সপেন্সে এর দেবে। থেকে তখন কি ওটা বাদ যাবে? না না, ওইটা তো খরচ, অপারেটিং এক্সপেন্স।
আচ্ছা। অপারেটিং এক্সপেন্স ওটা তো না একটা এটা যেমন খরচ। পারচেজের সাথে যেমন এটা যোগ করলাম, হুম। তাহলে হচ্ছে যে ওই ফ্রেট আউট যেটা, তখন সেটাও তো আমার, ওটা তো ওইটাও ওইটা খরচ, তখন ওইটা ওটাকে আলাদা ওইভাবে হিসাব হবে। আলাদা হিসাব হবে, আলাদা হিসাব হবে। ঠিক আছে, স্ট্রেইট আউট। দেখেন, মানে ডেলিভারি খরচ, এক কথা বলতে ডেলিভারি খরচ, মাল ডেলিভারি খরচ। ডেলিভারি খরচ তো আমার সেলস তো কমাবে না, সেলস এর টাকা তো আমি যা সেলস করছি তাই পাবো, তাই না? ডিভিডেন্ড পেইড কোথায় যাবে আমরা জানি। এই অঙ্ক মজা আছে করতে, বুঝছেন? আর এই অঙ্ক পারলে দেখবেন ওই বাকি যে অঙ্ক এই যাবত আমরা করছি না সবই ইজি। সেলস, সেলস যদি পাই আমরা কি দেখবো? সেলস রিটার্ন মিটার আছে কিনা, রিটার্ন মিটার, সেলস এবং পারচেজ দেখলে আমরা দেখবো রিটার্ন মিটার আছে কিনা। রিটার্ন বা ডিসকাউন্ট দেখতে হবে, ঠিক আছে? সেলস ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট এগুলো বাদ যায়। তারপর হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, এই যেটা হচ্ছে নন অপারেটিং ইনকাম, এটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স, এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। বন্ডস পেয়েবল, এটা হচ্ছে লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি। ক্যাপিটাল, এটা ইকুইটি, রিটেন আর্নিংস, ইকুইটি। আমরা এবার ইয়েগুলা দেখি। ইনভেন্টরি জুন হচ্ছে 1,00,000 টাকা, তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য লাগবে, তাই না? কি লাগবে? বিগিনিং ইনভেন্টরি। এটা পারা যাবে তো, না? এটা নিয়ে তো কোনো জি ইয়ে ভাইয়া, নাই। বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ, এই যে এখানে বিগিনিং। ফ্রেইটিনটা যোগ দিতে হবে, হ্যাঁ, ফ্রেইটিনটা পারচেজের সাথে, তারপরে কস্ট অফ গুডস সোল্ড বের হবে। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10%, বিল্ডিং 5%। জাস্ট ওই অ্যাসেটের উপরে পার্সেন্টেজ করে বসায় দিবেন। এই যে ডেপ্রিসিয়েশন খরচ দুইটা, হ্যাঁ, এই যে এখানে আসছে। The allowance for doubtful accounts to be increased to balance of 8,000 টাকা। ঠিক আছে, অ্যালায়েন্স অফ ডাউটফুল অ্যাকাউন্টস টু বি ইনক্রিজ টু এ ব্যালেন্স অফ 8,000 টাকা। আপনাকে ব্যাড ডেট বাড়বে। ব্যাড ডেট বাড়বে। এই দেখেন আমাদের ব্যাড ডেট, আমাদের নতুন এই যে ব্যাড ডেট কত আছে এখানে, 60,000 নাকি? জি ভাইয়া, 60,000। অনাদায়ী পাওনা আছে 60,000 গত বছরের। এখন এই বছরে আরো কিছু নতুন হয়েছে, কত? 8,000 টাকা। এই যে ওরা বলে দিচ্ছে যে 8,000 টাকা নতুন হয়েছে, তাহলে নিউ ব্যাড ডেট 8,000, আর মাইনাস হবে কি ওল্ড ব্যাড ডেট। ঠিক আছে, ওল্ড ব্যাড ডেট কোথায় পাবো আমরা? অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেটা, এটা কোথায় আছে? এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল ব্যাড ডেট 5,000 টাকা। পুরাতনটা বাদ যাবে, দেওয়াইতাছে ক্রেডিট, ক্রেডিট মানে তো বাদ যাওয়া। তাহলে 68,000 থেকে 5,000 বাদ যাবে। 5,000 বাদ যাবে, তাহলে 63,000 টাকা। এক্রুড স্যালারি 20,000, এক্রুড ইন্টারেস্ট অন বন্ড 10,000। তাহলে এক্রুড স্যালারির সাথে যোগ, ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে এই 10,000 যোগ, ঠিক আছে? 10,000 তো না, হ্যাঁ, ইন্টারেস্ট স্যালারির সাথে 10,000 যোগ, ইন্টারেস্ট সাথে 10,000 যোগ। আবার এই দুইটা কিন্তু লাইবিলিটির পাশেও যাবে, তাই না, এক্রুড হিসাবে। তারপরে বলা আছে হাফ অফ দ্য রেন্ট এক্সপেন্স টু বি কনসিডার প্রিপেইড। প্রিপেইড এক্সপেন্স কত দেওয়া আছে? কোথায় প্রিপেইড এক্সপেন্স? এই যে প্রিপেইড এক্সপেন্স কত, 60,000 নাকি? রেন্ট সরি, এক্সপেন্স রেন্ট দেয়া এক্সপেন্স আছে, হচ্ছে 60,000। তাহলে বলছে 60,000-এর মধ্যে, এটার মধ্যে প্রিপেড আছে হ্যাঁ, এটার মধ্যে 50% প্রিপেইড আছে। তাহলে আমরা অগ্রিম বাদ দিব কত? 30,000। 50%, 30,000। তাহলে বাকি থাকবে 30,000। আর ওই 30,000 কোথায় যাবে, লাইবিলিটি না অ্যাসেটের পাশে? অ্যাসেটের পাশে যাবে, প্রিপেড যেহেতু। প্রিপেইড যেহেতু অ্যাসেটের পাশে যাবে, রাইট। তারপরে বলছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু এখানে,
ইনকাম ট্যাক্সেস আর এস্টিমেটেড টু বি 50% অফ দ্য ইনকাম বিফোর ট্যাক্স। তাহলে ট্যাক্স ধরার আগে যে ইনকাম থাকে ওটার উপর 50% ইনকাম ট্যাক্স ধরতে হবে। যেমন আমরা সব খরচ বাদ দেওয়ার পরে আমাদের একটা অপারেটিং ইনকাম বের হবে, ঠিক আছে? এই যে এইটা, ওকে, এইটা বের হবে। তাহলে এইটার উপরে 50% করেন, ওইটা হবে ইনকাম ট্যাক্স। তাহলে লেস ইনকাম ট্যাক্স, এটা 50%, এটা বাদ দেওয়ার পর আসবে নেট ইনকাম আফটার ট্যাক্স। ক্লিয়ার? বলেন। কানার মতো ঝকঝকে, ঠিক আছে? ও এই হ্যাঁ, এখন মনে জিনিসটাই হচ্ছে ক্লিয়ার করতে গেলে তখন না, প্রবলেম প্র্যাকটিস ফেস করতে হবে, করতে হয়। প্র্যাকটিস করতে হ্যাঁ, হবে, ঠিক আছে? ও এইটাই মনে হয় এই জায়গায় আমার ভুল ক্রমে এই যে এখানে কপি পেস্ট হয়ে গেছে, বুঝছেন? এই যে ওই অঙ্কের এই অংশটা এখানে ওই চলে আসছে, অঙ্কটা এটা। জি এই ভাইয়া। যেটা চলে আসছে, এটা 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 ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। এটা তো আপনি হচ্ছে গিয়ে এখনো আপলোড দেন নাই, তো সেক্ষেত্রে তো হচ্ছে এটা আপলোড দেওয়া আছে, যে এই অংশটা আপলোড দেওয়া আছে, এটা ঠিক করে আবার আপলোড দিতে হবে। মানে নিচের অঙ্কটা উপরে প্রথমে পেস্ট হয়ে গেছে। ওইখানে ভুল ক্রমে পেস্ট হয়ে গেছে। ওকে, আমরা নেট ইনকাম আফটার ট্যাক্স বের করে ফেললাম। এই অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাদের। আমি যে অ্যাসাইনমেন্ট দিব এগুলো করলে মনে করেন আপনি পারবেন। কারণ আমি যে আপনাদেরকে গ্যাপটা পূরণ করতেছি অ্যাসাইনমেন্ট দিয়ে, কারণ আমি যদি শীট বড় করে ফেলি তাহলে কিন্তু মনে করেন যে এই শীট পিন দিতে দিতে আপনাদের অবস্থা কাহিল হয়ে যাবে। আর এক একটা সলিউশন বিশাল বড় বড়, তো এই কারণে পেজ বেশি হয়ে যায়। ভাইয়া মানে শীটের একটু থেকে একটা কোশ্চেন অ্যাসাইনমেন্ট ভাইয়া। দিলেই মনে হয় ভালো, কারণ শীটে থাকলে অনেক সময় এটা আসলে দেখা হয় না। অ্যাসাইনমেন্ট দিলে তো অ্যাসাইনমেন্টটা করা হয়। হুম। অ্যাসাইনমেন্ট করলে ভাইয়া মাথাটাও, একটা কোশ্চেন ভাইয়া। আর আপনাদেরকে তো অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি কালারফুল অ্যাসাইনমেন্ট, দেখতে তো মানে আই ফ্রেন্ডলি, তাই না? ভাইয়া একটা কোশ্চেন ছিল। Attractive। বলেন। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে, হ্যাঁ ধরেন হুম সাপোজ রেন্ট এক্সপেন্স আছে 1 লক্ষ টাকা, তাহলে এই হুম রেন্ট এক্সপেন্স তো এটা টোটালি ইনকাম স্টেটমেন্টে চলে যাবে অপারেটিং এক্সপেন্স হিসাবে। তো এখানে অ্যাডজাস্টমেন্টে যদি প্রিপেইড রেন্ট এক্সপেন্স যদি হয় 30,000 টাকা, তাহলে বাদ যাবে। 30,000 টাকা বাদ দিয়ে অপারেটিং এক্সপেন্সে যাবে 70,000 টাকা। হ্যাঁ, জি। আর এই যে 30,000 টাকা যেটা প্রিপেড, এটা চলে যাবে ব্যালেন্স শিটের অ্যাসেট অ্যাসেটে। অ্যাসেট কারেন্ট অ্যাসেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন, ওপেনিং ব্যালেন্স অফ রিটেন আর্নিংস দেওয়া আছে 70,000, এর সাথে কারেন্ট ইয়ার প্রফিট যোগ দিলাম, টোটাল প্রফিট এত, ডিভিডেন্ড পেড হচ্ছে কত, 1.5 লাখ, তাহলে আমার ব্যালেন্স থাকলো এত, এটা রিটার্ন আর্নিংস। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার রিটেন আর্নিংস এর ব্যালেন্স। সবাইরে টাকা পয়সা দেওয়ার পরে এই টাকাটা রয়ে গেছে, এটা চলে যাবে কোথায়? ক্যাপিটালে, তাই না? এটা তো মালিকের মালিকানা সত্ত্ব, মালিক চাইলে যে কোনো সময় উঠে নিতে পারে। সো কারেন্ট অ্যাসেটে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে ওই যে নতুন যে ব্যাড ডেট হচ্ছে ওটা বাদ দিয়ে দিবেন, ক্লোজিং ইনভেন্টরি লিখবেন, প্রিপেড রেন্ট, ফিক্সড অ্যাসেটে ওই যে ডেপ্রিসিয়েশন গুলো বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো কিন্তু ডেপ্রিসিয়েশনের সাথে নতুন ডেপ্রিসিয়েশন আর অ্যালোয়েন্স যোগ দিয়ে কিন্তু এগুলো ওয়ার্কিং এ কিন্তু দেখাইতে হবে, বুঝতে পারছেন? নতুন ডেপ্রিসিয়েশন প্লাস হচ্ছে নতুন ডেপ্রিসিয়েশন প্লাস একিউমুলেটেড আগের ডেপ্রিসিয়েশন, দুইটা মিলে কিন্তু বাদ যাবে ওভারঅল। ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে কি? গুডউইল। তারপরে আমার লাইবিলিটি ট্যাক্স পেয়েবেল, ওই যে আমার ইনকাম ট্যাক্স যেটা আসছে ওইটা আমার লাইবিলিটি, তাই না? আমার তো ওয়ার্কিং এর সবগুলো দুই জায়গায় যাবে। ইনকাম ট্যাক্সের ইয়ে কি বলেন তো? জার্নাল কি হবে? ইনকাম ট্যাক্স 1,000 টাকা, 5%। ইনকাম ট্যাক্স ডেবিট, ইনকাম এটা তো ট্যাক্স ডেবিট ইনকাম ট্যাক্স আর পেয়েবেল ক্রেডিট, ঠিক আছে? ইনকাম ট্যাক্স পেয়েবেল ক্রেডিট, ঠিক আছে? এভাবে করতে হবে। এটা তো ভাইয়া স্যালারি, কখনো ক্যাশে হবে না, না মানে আমরা না নর্মালি ট্রানজাকশন গুলো যেমন করি যে এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট এরকম না, তো না, এটা জাস্ট এটা এটার ক্যাশ সাথে হয় না। পেয়েবল আসবে। সরকারকে কি আমরা ট্যাক্স দিয়েছি যে ক্যাশ টাকা দিয়েছি? ক্যাশ না। টাকা তো দিই না, আমরা তো এটা ইয়ে করে দিই। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি আর শোনেন, ইনকাম ট্যাক্স ওল্ড। কেন পেবেল হয়? কারণ এগুলো তো আমরা হিসাব করতেছি যে এটা দিব, হুম।
তাই না? ব্যাংকগুলো যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে, ট্যাক্স ধরে, এটা কি তখনই কি সরকারকে দিয়ে দেয়? দেয় না তো, ওইটা না রেখে দেয়, ট্যাক্স পেয়েবল হিসাবে রেখে দেয়, পরে গভর্নমেন্টকে দিয়ে দেয় এটা। ভাইয়া, আরেকটা ইয়ে ছিল, যেমন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে থাকলে একটা, তার সাথে নতুনটা যোগ হবে। আর যদি জি। আগে থেকে কেন আমাদের যোগ ট্রায়াল হবে, কেন ব্যালেন্সে যোগ না হবে আমি বলি। থাকে। দেখেন কেন যোগ হবে বলি, কারণ আমাদের জার্নালই তো বলতেছে ডেপ্রিসিয়েশন ডেবিট, হ্যাঁ, একিউমুলেটেড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট। তো একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অলরেডি যদি অ্যাভেলেবেল থাকে, ওর সাথে যে যোগ হবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নতুনটাই আমরা ওইটাই শুধু ওইটাই দিব। নতুনটাই বাদ হ্যাঁ, যাবে, খালি নতুনটাই বাদ যাবে। তো এগুলো সব হচ্ছে এই যে লং টার্ম লাইবিলিটি, বন্ডস পেয়েবল, ক্যাপিটাল, রিটার্ন আর্নিং শেষ। যদি আমার অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলে, ওই যে জার্নাল গুলা করে দিব আমরা। তারপরে ক্লোজিং এন্ট্রি করতে বললে ওই যে আমার ওয়ার্কশিটে যেটা থাকে, ক্লোজিং এন্ট্রি করতে হলে ক্লোজিং এগুলো বাদ যাবে। ঠিক আছে, ওকে। সুতরাং আমি আশা করি আপনি অঙ্ক পারবেন। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আজকে, অ্যাসাইনমেন্টটা করে ফেললেই ইনশাল্লাহ ভাইয়া, মোটামুটি আমরা দেবো। আজকে রাতে যে এক্সাম, এটা শুধু ওয়ার্কশিট আর রেশিওর উপরে? জি জি, কষ্টের বিষয়। সবাই প্রস্তুতি নিয়ে রাখেন, ঠিক আছে। ভাইয়া কয়টা থেকে হবে এক্সামটা? ওটা 1 ঘন্টা। কয়টায় শুরু হবে স্টার্ট টাইম? 10টা ওই যে লেখা আছে তো। ও আচ্ছা, সরি আমি খেয়াল করিনি। হ্যাঁ, ওটা তো দেখলাম। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সাফায়াত ভাই কি কোন ব্যাংকের ভাই আপনি? ভাই আমি সাফায়াত হোসেন, ইবিএল ইবিএল এ না? জি আচ্ছা, সিআরএম এ নাকি, না রিস্ক ম্যানেজমেন্টে? সিআরএম মানে রিটেল রিস্ক সাজাদ ও, ভাইদের সাথে। সাজ্জাদ ভাইয়ের সাথে এসএমই তে হুম না? হুম রিটেল, আপনি জি। রিটেলে, আচ্ছা। না এসএমই, বুঝতে আমি পারছি, এসএমই তাই, আমাদের এসএমই এসএমই তে। রিটেল একসাথে, তো আমি এসএমই এর কাজ করি আর কি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমি এটা জি আপলোড ভাই। করে দিচ্ছি একটু পরে, হ্যাঁ।